দেখছেন একুশে টেলিভিশন। কথা বলতে শেখার পরে শিশুরা জানার আগ্রহের সীমা থাকে না। এটা কি, ছাগল ঘাস খায় কেন, কুকুরের লেজটা এমন বাঁকা কেন, ভাইয়া রোজ কোথায় যায়, দাদিমা চশমা পরে কেন, এত কথার উত্তর দিতে মাঝে মাঝে বিরক্ত হই আমরা। কিন্তু শিশুর এই জিজ্ঞাসু মন একটা আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তোলে তাকে। আমরা চাই সুস্থ সুন্দর একটি শিশু যে ভবিষ্যতে সুনাগরিক হবে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ান্স আপন এ টাইমে। থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেখতে চাও কেমন করে সবকিছু ঘটছে? হ্যাঁ। সবকিছু জানতে ইচ্ছে করে? হ্যাঁ। কার কি হতে ইচ্ছে করে? আমি ডাক্তার হব, আমি টিচার হব, আমি ডাক্তার হব, আমি টিচার হব। ও বাঘ হবে, এটা ভালো বলেছে। বাঘ হবে একজন, ডাক্তার হবে, টিচার হবে, শিক্ষক হবে, আর কি হবে, জর্জ হবে। আচ্ছা, কেউ শিল্পী হবে না? আমি হব, আমি হব। সবাই শিল্পীও হবে। হ্যাঁ। আচ্ছা, মানুষ যে এত কিছু হয়, সবকিছু কি প্রয়োজন আছে? হ্যাঁ। কেন প্রয়োজন আছে? কারণ সবকিছু আমাদের কাজে লাগে। কাজে লাগে। আমি একটা গল্প জানি। একটা বানরের তো লেজ অনেক বড় হয়, জানো তো? হ্যাঁ, দেখছি। দেহের চেয়েও লেজটা অনেক বড়। হ্যাঁ, দেখছি। তো বানর একদিন তার মাকে জিজ্ঞেস করলো, মা, আমার লেজ এত লম্বা লেজ দিয়ে আমি কি করব? এটা আমার কি কাজে লাগে? কি বিচ্ছিরি না, এটা না হলে আমাকে কত সুন্দর লাগতো। তো মা তখন বলল যে তুমি বনে যে দেখো যে আসলে এই লেজটা তোমার কি কাজে লাগে। বনে যখন গেল তখন দেখলো একটা পানির মধ্যে ছপছপ পড়ছে একটা লেজ। তোমার কি কাজে লাগে কুমির ভাই লেজ? বলে, আমি যখন যাই তখন ছপ ছপ করে পানি ছিটিয়ে ছিটিয়ে যাই। তারপরে দেখলো বনের মধ্যে আর একটা লেজ, কি সুন্দর, সেটা ছিল ময়ূরের লেজ। বললাম, আমার যদি এত সুন্দর একটা লেজ থাকতো কত সুন্দর হতো। ময়ূর ভাই, তোমার এই লেজ কি কাজে লাগে? তখন বললো যে আমি এই ময়ূর, আমার যে লেজ তাকে পেখম বলে, আমি এই লেজ তুলে পেখম মেলে নাচি। তারপরে গেল সে আরেকটা লেজের কাছে, বলল, এটা দিয়ে তুমি কি করো হাতি ভাই? হাতি বলল, দূর বোকা, এটা আমার লেজ না, এটা আমার সুর, দেখবি কি করি, এটা দিয়ে পানি ছিটিয়ে ছিটিয়ে আমি গোসল করি। তো সবারই তো লেজ কাজে লাগে। বানরের ছানা বুঝতেই পারলো না যে তার লেজ কি কাজে লাগে। তখন একটা বাঘ হালুম করে সামনে আসলো, আর বাঘকে দেখে ভয়ে বানর ছানা করলো কি, ওই লেজটা এক ডাল থেকে পেঁচিয়ে আরেক ডালে পেঁচিয়ে যেতে যেতে দৌড়ে তার মার কাছে চলে গেল, লাফিয়ে লাফিয়ে। তখন ওর মা বলল, বুঝলি তো কি কাজে লাগে তোর এই লেজটা? ওই লেজ না থাকলে বাঘের ভয়ে কি তাড়াতাড়ি ছুটে আসতে পারতি আমার কাছে? পৃথিবীতে সব কিছুরই প্রয়োজন আছে। ছোট্ট ইঁদুরের যেমন দরকার আছে, হাতিরও দরকার আছে, মানুষের যেমন দরকার আছে, আর কিছুর দরকার আছে, সবকিছু, গাছপালা, পশু পাখি, সবকিছু আছে বলেই পৃথিবীটা এত সুন্দর, তাই না? আজকে আমরা একটা ভারতের রূপকথা দেখব। ভারতের রাজধানী কি? নয়াদিল্লি। হ্যাঁ, আমাদের পাশের দেশ ভারত। ভারতের একটা রূপকথা দেখি, চলো। অনেক অনেক দিন আগে গঙ্গা নদীর ধারে সাধুদের এক গ্রাম ছিল। সাধু সন্ন্যাসীরা খুব সাধারণ জীবনযাপন করত। সারাদিন প্রার্থনা করত, ধর্মের বাণী পড়ত, উপবাস করত। আর খাবার বলতে ছিল বনের ফলমূল, লতাপাতা, শেকড় বাকড় আর পানি। সাধুদের গুরুর নাম ছিল ইয়াজ্ঞাবল্ক্যজিয়া। একদিন সকালে তিনি গঙ্গা থেকে সবে স্নান সেরে উঠছেন, অমনি বাজ পাখির ঠোঁটের ভাগ গলে উপর থেকে একটা ইঁদুর তার হাতের উপর এসে পড়ল। সাধু সেই ইঁদুরটিকে যত্ন করে পাতার উপর বসিয়ে দিল। তারপর আবার স্নান করলো, মুখ ধুলো, অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান করতে লাগলো। প্রার্থনা শেষে ইয়াজ্ঞাবল্ক্যজিয়া জাদুর মন্ত্র শক্তি বলে ইঁদুরটিকে একটা মেয়ে বানিয়ে ফেলল। এরপর সাধু মেয়েটিকে
তার নিঃসন্তান স্ত্রীর কাছে দিয়ে বলল, এই মেয়েটিকে আমাদের নিজের সন্তান মনে করো, অনেক ভালোবাসা আর আদর দিয়ে আমরা একে বড় করব। সাধু আর তার স্ত্রীর আদর ভালোবাসায় 12 বছর কেটে গেল। ইঁদুর মেয়েটিও বড় হয়ে গেল। একদিন ইয়াজ্ঞাবল্ক্যকে তার স্ত্রী বলল, আমার মনে হয় এখন আমাদের মেয়ের বিয়ে দেওয়ার সময় হয়েছে। সাধু বলল, তুমি ঠিকই বলেছ। যদি আমাদের মেয়ে সম্মতি দেয় তাহলে আমি মহাপ্রথিতযশা সূর্যদেবকে ডেকে পাঠাতে পারি, তার সঙ্গে মেয়ের বিয়ের প্রস্তাব দিতে পারি। মেয়ে বলল, আপনি যা ভালো মনে করেন বাবা। সাধু তাই সূর্যদেবকে ডেকে পাঠালেন। সূর্যদেব জিজ্ঞাসা করলেন, হে মহামান্য সাধু, আমাকে কেন ডেকে পাঠিয়েছেন? সাধু বললেন, এই হলো আমার কন্যা। যদি সে আপনাকে গ্রহণ করে তাহলে আপনি তাকে স্ত্রী হিসেবে স্বীকার করতে পারবেন। তারপর সাধু তার মেয়ের কাছে জানতে চাইল, স্বর্গ মর্ত পাতাল আলোকিত করে যে সূর্যদেব, তাকে কি তুমি বিয়ে করতে রাজি আছো? মেয়ে বলল, সূর্যদেব খুব গরম, আমি তাকে চাই না। আরো ভালো, আরো ক্ষমতাধর কাউকে খুঁজে বের করুন। সাধু তখন সূর্যদেবকে জিজ্ঞাসা করলেন, এমন কেউ কি আছে যে আপনার চাইতে আরো বেশি ক্ষমতাশীল? সূর্যদেব উত্তর দিল, হ্যাঁ, আমার চাইতেও ক্ষমতাশালী একজন আছেন, তিনি মেঘ। মেঘদেব যখন আমাকে ঢেকে দেয় তখন আমি অদৃশ্য হয়ে যাই। আপনি বরং তার সাথে কথা বলুন। এরপর সাধু মেঘের রাজাকে ডেকে পাঠালেন। তার মেয়েকে জিজ্ঞাসা করলেন, মেঘরাজকে কি তুমি স্বামী হিসেবে পছন্দ করো? না না বাবা, মেঘ কেমন অন্ধকার আর কি ঠান্ডা। ইয়াজ্ঞাবল্ক্য তখন মেঘরাজের কাছে জানতে চাইলেন, তার চাইতে আরো পরাক্রমশালী কেউ আছে কিনা। মেঘরাজ জবাব দিল, তেমন একজন আছেন যে আমার চাইতেও ক্ষমতাশালী, তিনি বাতাসের রাজা পবনদেব। ইয়াজ্ঞাবল্ক্য পবনদেবকে ডেকে পাঠালেন এবং যথারীতি তার মেয়েকে জিজ্ঞাসা করলেন স্বামী হিসেবে পবনদেবকে বিয়ে করতে তার মত আছে কিনা। কিন্তু মেয়ে উত্তর দিল, বাবা, সে ভীষণ চঞ্চল, এমন কাউকে খুঁজে বের করুন বাবা যে আরো বেশি ক্ষমতাধর। ইয়াজ্ঞাবল্ক্য মেয়ের উপর ভীষণ বিরক্ত হলেন। পবনদেবের কাছে জানতে চাইলেন তার চেয়েও ক্ষমতাশালী কেউ আছে কিনা। পবনদেব জানালো, পাহাড় দেব আমার চাইতে অনেক বেশি শক্তিশালী। আমি যত জোরে বাতাস দিই না কেন, পাহাড় দেবকে 1 ইঞ্চিও নাড়াতে পারি না। সুতরাং ইয়াজ্ঞাবল্ক্য পাহাড় দেবকে ডেকে পাঠালেন আর মেয়ের কাছে জানতে চাইলেন পাত্র হিসেবে পাহাড় দেব কেমন। কিন্তু বরাবরের মতো মেয়ে উত্তর দিল, পাহাড় দেব খুব শক্ত, কঠিন, আমার স্বামী হিসেবে অন্য কাউকে খুঁজুন বাবা। ইঁদুর আমার চাইতে শক্তিশালী। ইঁদুর আমার এক পাশ থেকে ও পাশে সরাসরি গর্ত খুঁড়ে ফেলে, আমি খণ্ড বিখণ্ড হয়ে যাই। অবশেষে সাধু ইঁদুর রাজাকে ডেকে পাঠালেন। মেয়ে যখন ইঁদুর রাজাকে দেখল, তার মনে হলো, আরে এ তো আমারই মতো একজন, এই আমার যোগ্য স্বামী। মেয়ে খুশি মনে বলল, বাবা, আমাকে আপনি ইঁদুর বানিয়ে দিন আর ইঁদুর রাজার সাথে আমার বিয়ে দিয়ে দিন। সুতরাং ইয়াজ্ঞাবল্ক্য তার মেয়েকে আগের মতোই ছোট্ট ইঁদুর বানিয়ে দিল। এরপর থেকে সাধুর মেয়ে আর ইঁদুর রাজা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। দেখেছো ইঁদুরের কিভাবে ইঁদুর রাজার সাথে বিয়ে হয়ে গেল? ভালো লেগেছে গল্পটা? এখানে অনেকগুলি জিনিস আছে, সূর্য আছে, বাতাস আছে, পাহাড় আছে, সব নিয়ে কথা বলবো, তাই না? একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। ছোট্ট বন্ধুরা, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আবার ওয়ান্স আপন এ টাইম নিয়ে।
ওয়ান্স আপন এ টাইমে নানা দেশের রূপকথার গল্প আমরা দেখি, তা থেকে ভালো লাগা অনেক চরিত্রের কথা আমরা শুনতে পারি, অনেক কিছু শিক্ষাও নিতে পারি। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ান্স আপন এ টাইমে। আমরা বিরতির আগে একটা গল্প দেখছিলাম না? দেখে কারো কিছু মনে হয়েছে? কিছু বলতে চাও? বলো। আমি বলবো। আচ্ছা, মেঘ, সূর্য, পাহাড় এগুলোতে চোখ, নাক আর কথা কেমনে বলছে? তাই তো। কিভাবে বলছে তোমরা জানো নাকি কিভাবে বলছে? না। রূপকথার রাজ্যে মনে হয় এসব সম্ভব, তাই না? হয়। পাখি কথা বলে, মেঘ কথা বলে, সবার কথা মানে বোঝা যায়। জানো গাছ কথা বলে যে? না না। এই যে মেঘ, পাখি, ফুল সব কিছু আমরা দেখি না? একসময় মনে করা হতো যে গাছের মনে হয় প্রাণ নেই। আমাদের দেশে এক বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, উনি প্রথম আবিষ্কার করেছিলেন যে গাছের প্রাণ আছে। জানো নাকি গাছের সামনে কেউ যদি গান গায়, কেউ ভালো কথা বলে, সেই গাছ অনেক ফুল ফোটায়, জানো? জানো না? তো বাসায় টবে দেখবে, গাছের সামনে বলবে গোলাপ ফুল, তোমাকে আমি অনেক, গোলাপ গাছের সামনে বলবে অনেক ভালোবাসি, তুমি অনেক ভালো, দেখবে কত সুন্দর সুন্দর ফুল দেয়। একটা জিনিস লক্ষ্য করেছো? সূর্য এত বড়, এত ক্ষমতাবান একজন, বাতাস এত ক্ষমতা, পাহাড়ের এত ক্ষমতা, তারা কার কাছে পরাস্ত হয়েছে? ছোট্ট ইঁদুরের কাছে। আচ্ছা, তোমাদের কখনো মনে হয় না যে একটা কাজ করব না, এরকম মনে হয় কখনো কোনো কাজ করতে যে? কোনো কিছু তো দ্বিধা নিয়ে করা ঠিক না, তাই না? যখন দ্বিধা আসবে তখন বাবা মাকে জিজ্ঞেস করব, তখন আর কোনো দ্বিধা থাকবে না। সামির কারখানায় সামি কি করছে চলো তো দেখি আমরা। সামিস সায়েন্স ল্যাব। না না, হচ্ছে না। না, দেখি অন্যভাবে হয় কিনা। না, হচ্ছে না। এটা বেশ কঠিন, অনেক জটিল। ওই টেবিলটা অনেক ছোট। তোমরা সবাই লিখতে পারো, আমি নিশ্চিত তোমরা স্কুলে লিখতে শিখেছ, কিন্তু আজ আমরা একটি ভিন্নধর্মী পরীক্ষা করব। দেখি তোমরা তোমাদের নামটি সঠিকভাবে লিখতে পারো কিনা। তোমরা একটি টেবিলে বসো, একটি কাগজ নাও, আর লাগবে একটি পেন্সিল অথবা একটি কলম। এখন টেবিলের নিচে একটি পা চক্রাকারে ঘোরাও এবং সেই সাথে একটি শব্দ লিখতে চেষ্টা করো। আমিও একই চেষ্টা করছি। এখন দেখো কি ফল হলো। এটা হিজিবিজি ছাড়া আর কিছুই হয়নি। তুমি যদি তোমার পা একই দিকে না ঘোরাও তাহলে সঠিকভাবে লিখতে পারবে না। এখন আরেকবার ভালো করে দেখো, কিন্তু যদি তুমি উল্টা দিকে ঘোরাও তাহলে তোমার বৃত্ত এলোমেলো হয়ে যাবে। লিখতে গিয়ে হাতের নড়াচড়ার উপর হস্তক্ষেপ করে পায়ের নড়াচড়া। যখন দুটি কাজ একসাথে করা হয় তখন দুটি ভিন্ন কাজের সক্রিয়তা বাধাপ্রাপ্ত হয়, একটি অন্যটিকে প্রভাবিত করে, এবং তুমি কিন্তু একই সমস্যায় পড়বে যখন একসাথে তোমার হোমওয়ার্ক ও গান শুনবে। এবার একটি কাগজের টুকরো তোমার কপালে রেখে বেশি চিন্তা না করে তোমার নাম লেখার চেষ্টা করো। তুমি এর ফলাফলে আশ্চর্য হবে। দেখো, এখানে আমি আমার নামটি লিখেছি।
এবং এটা বুঝতে হলে একটা আয়না লাগবে। এই লেখাটি লিখতে হবে একটি বিশেষ পদ্ধতিতে। যদি আমাদের লেখাটি সঠিকভাবে লিখতে চাই তাহলে লেখার দিক পরিবর্তন করে নিতে হবে। একটু কাছে থেকে দেখো, আমি তোমাদের আয়নায় দেখাচ্ছি। আমি আশা করছি তোমাদের প্রয়াস সফল হবে। এখন আমার তাড়া আছে, আমি এখন ফুটবল খেলতে যাব। সামিকে কেমন লাগে? অনেক ভালো। আজকে এটা দেখে তোমাদের কিছু মনে হলো বা কোনো প্রশ্ন আসলো মনে? আমরা একসাথে এগুলা করতে পারি না কেন? স্বামী আমাদেরকে যখন এটা এভাবে উল্টা করে লিখলো, তাহলে আয়নায় ওটা আবার ঠিক করে হলো কিভাবে? ও বলছে যে তা উল্টো করে লিখলো, পরে আয়নায় সোজা হলো কিভাবে? বলো তো কিভাবে সোজা হলো? ওটা রিফ্লেক্ট হয়ে ঠিকভাবে এসেছিল। আজকে যদি তুমি আয়নার সামনে গিয়ে দাঁড়াও, বড় একটা আয়নার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে তুমি গালে হাত দিবে, ডান হাত দিয়ে গালে হাত দিও। দেখো তো আয়নায় কোন হাত দেখা যায়? বাম হাত। তো যদি তুমি লেখাটা সোজা করে লিখতো স্বামী, তাহলে আয়নায় যদি ধরতো তাহলে কি হতো? উল্টো হতো। উল্টো করে লিখেছে যে আয়নায় ধরেছে তাই সোজা হয়েছে। আর ও জিজ্ঞেস করছিল স্বামী এত সহজে কি করে করে, কারণ স্বামী অনেক পড়াশোনা করেছে, চেষ্টা করেছে জানার। তুমি যদি চেষ্টা করো তুমিও পারবে। স্বামী খুব সহজে অনেক কিছু করতে পারে। সবাই সবকিছু করতে পারে যদি সে চায়। একটা জিনিস দেখেছো যে প্রথমে যখন লিখছিল স্বামী, লেখাটা দেখে কি মনে হচ্ছিল? কেমন হিজি হচ্ছিল, কিচ্ছু বোঝা যাচ্ছিল না। যে কোনো কাজ যদি করতে হয়, ভালোভাবে করতে হয়, সফলভাবে করতে হয়, তাহলে মনোযোগ লাগে, তাই না? আজকে আমরা সবাই সাধু সন্ন্যাসী সেজেছি। সাধু সন্ন্যাসীরা কি করে জানো? কি করে? এক মনে প্রার্থনা করে, ধ্যান করে, কোনো কিছুর জন্য ওরা দোয়া করে, এক মনে একটা বিষয় নিয়ে ভাবে, তখন সেই জিনিসটাকে তারা অর্জন করে। দেখো না, সাধুরা অনেক কিছু পেয়ে যায়, অনেক ক্ষমতা পায়। কিভাবে পায়? এক মনে একটা জিনিস নিয়ে যখন ধ্যান করা হয়, চাওয়া যায়, তখন সেটা পাওয়া যায়, তাই না? আমরা সবাই যদি মনে করি যে আমরা এতটুকু সময় লেখাপড়া করব, তাহলে দেখবে অতটুকু সময় লেখাপড়া করেও তুমি ক্লাসে অনেক ভালো রেজাল্ট করছো। আবার যে সারাদিন বই নিয়ে বসে থাকবো কিন্তু অন্য কিছু ভাববো, তাহলে তার হবে না, তাই না? এই সব বিষয় নিয়েই আসলে আমাদের বাবা মারা একটু একটু করে বকা দেয়, আমরা তখন মন খারাপ করি, ধুত আমি যদি বড় হয়ে যেতাম তাহলে আমাকে তার বকা দিতে পারতো না। কিন্তু এই ছোট থাকার একটা অনেক আনন্দ আছে, এই যে আমরা সবাই মিলে একসাথে হাসি খুশি কত মজা করতে পারি। আমার খুব ভালো লাগে ছোট থাকতে, এই জন্যই আমরা সবাই মিলে একসাথে মজা করি, ঠিক তো? শিশু মনে যে ছোট ছোট জিজ্ঞাসাগুলি আছে, প্রশ্নগুলি আছে, তা যদি আমরা ধৈর্য ধরে উত্তর দিই, সেই শিশু একদিন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কাজে সবাই বড় হোক, সবাই মিলে আমরা ভালো থাকি। সবার জন্য শুভকামনা। ওয়ান্স আপন এ টাইমের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।